বুঝিস না হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে না হচ্ছে না 4.5 পাতা থেকে 250 কোশ্চেন হচ্ছে না হচ্ছে না। এবারে এই কোশ্চেন গুলো কি এইটে বল বা তোর জেড পাসে বল কি আসতে পারবে না? কি হলো ওই গাড়িটাকে দিয়ে বলো হতে পারে না হতে পারে না হতে পারে, তাহলে আমরা করবো না কেন? এবারে এবার যদি বলি স্যার সাজেশন, আমি সাজেশন দেবো, লাগলে ছক্কা না লাগলে ছক্কা। সাজেশনের উপর যদি তুই পড়াশোনা করবি ভাবিস তাহলে কি হবে? সাজেশন নিয়ে নিট পাস করা যাবে না, সাজেশন নিয়ে জেন পাসে 100 বা 200 মধ্যে র্যাঙ্ক করা যাবে। সাজেশন নিয়ে ওই তোর যেটা হবে সেটা হচ্ছে নিটের র্যাঙ্ক 12 লাখ 13 লাখে যাবে বা 5 লাখ 6 লাখে যাবে, ঠিক আছে? সাজেশন নিয়ে যদি নিট পড়িস, সাজেস্টিভ পড়িস, সব না পড়িস, তাহলে তোর দুর্গতি হবে যেটা সেটা হচ্ছে ওই 5 লাখ 7 লাখ 13 লাখ। আর জেড পাসের ক্ষেত্রেও যদি সাজেশন নিয়ে পড়িস সেক্ষেত্রে তোর র্যাঙ্ক চলে যাবে 1500 1600 1800 2000 2500। তাতে কি হবে? ওই 4 পাতা থেকে 250টা কোশ্চেন হয় তার মানে আমরা পড়ি না, তার মানে এটাই আসল দরকার। নিটে 50,000-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে এটাই দরকার। নিটে 50,000-এর র্যাঙ্ক ছেড়ে জেন পাসে যদি আমাকে 100-200-এর মধ্যে র্যাঙ্ক করতে হয় এটাই দরকার। কিন্তু আমরা এটা না করে কি করি? এই 4 পাতা থেকে কটা কোশ্চেন করতে পারে একটা মানুষ? আজ পর্যন্ত তো পড়াশোনা করেছিস, তো 4 পাতা থেকে কত কোশ্চেন করতে পেরেছিস? তোর তো এমসিকিউতেই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ না, আমি বলছি আগে 4টে পাতা পড়ে কত কোশ্চেন মনে হতো, আজকে 4 পাতায় মনে হতো 2টো কোশ্চেন কি 3টে কোশ্চেন, বেশি হলে 10টা কোশ্চেন 50টা কোশ্চেন। 4 পাতা মেটেরিয়াল থেকে 250 কোশ্চেন যদি হয় তাহলে একটা চ্যাপ্টার থেকে মোটামুটি কত কোশ্চেন হবে? সেল স্ট্রাকচার থেকে ধরো 1000-2000 ছাড়িয়ে যাবে। তাহলে যে ছেলেটা বা মেয়েটা 1000-2000 সেল স্ট্রাকচার থেকে কোশ্চেন করে পরীক্ষার হলে যাবে, আর যে সাজেশন করে সেল স্ট্রাকচার থেকে 200-300-400 করে যাবে, কে এগিয়ে থাকবে? তাহলে নিটেও সে এগিয়ে থাকবে, জেন পাসেও সে এগিয়ে থাকবে। তাহলে আমরা কি এগিয়ে থাকবো না পিছিয়ে থাকবো? এগিয়ে থাকতে গেলে কি করতে হবে? পড়তে হবে না, মনে রাখতে হবে। পড়ছে সবাই, পড়ছে সবাই, জাদুটা হচ্ছে এখানে সবাই 8 ঘন্টা 9 ঘন্টা পড়ছে, কি করছে ভগবান জানে। 1 ঘন্টা পর আপত্তি নেই, মনে রাখ, যেটুকু পড়েছিস মনে রাখি। কিন্তু তোদের প্রবলেম হচ্ছে পড়িস যত ভুলিস তার চেয়ে বেশি। আসছিস কিন্তু এটা কিন্তু সত্যি, যা পড়িস তার থেকে বেশি ভুলিস। তাতে কি হয়? আমার পকেটে 500 টাকা, আজকে আমি রোজগার করলাম 200 টাকা, 500 টাকা পড়ে গেল, কি হলো? বোঝাতে পারছি? তোদের হাল হচ্ছে ওই চৌবাচ্চা আর নলে। এটা পড়েছিস? চৌবাচ্চা আর নল, চেষ্টাতে ওখান থেকে চৌবাচ্চা আর নল পড়েছিস? আরে চৌবাচ্চার অঙ্ক করিস নি? কি আছে ওতে? পাইপ আর নলে না, পাইপ নলে যুক্ত থাকবে না, ওখানে ওদিকে আছে, ওদিকে আছে। অঙ্কটা হচ্ছে একটা পাইপ দিয়ে জল চৌবাচ্চায় ভর্তি হচ্ছে, সবগুলো দিলেন বারবার বলি তোরা শুনিস না কথা, অধিকার গুলো দিয়ে চলে যাও। আমার কাছে কথা হচ্ছে যে একটা চৌবাচ্চায় 1 ঘন্টায় 10 লিটার জল পড়ছে, আর একটা পাইপ দিয়ে 20 লিটার জল বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ব্যাস বাবা বেশি চলছে, পাইপ চলছে, ঠিকঠাক আছে, জল কি হবে? তার মানে আমার চৌবাচ্চায় জল বেরিয়ে গেলে চলবে না, আগে এটাকে সিকিউর করতে হবে, তাই তো? তাহলে এটাকে সিকিউর করতে পেরেছি আমরা কি এখন? আগে আমরা পড়ছি সবাই 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা সবাই পড়ছি, বিশাল পড়ছি। প্রথমে তো পড়ছি সাজেস্টিভ। আমাদের বরবাদির কারণ হচ্ছে আমরা নিট দেবো, আমাদের সাজেস্টিভ পড়বো, যেটা কিনা কম্পিটিটিভ পরীক্ষা, যেখানে কিনা আমার হাতে নামানি আছে। স্কুলের পরীক্ষা তুই কত পেলে পাস? 40। আমি পাস,
আমার টার্গেট 50, আমার টার্গেট 70, 80, আমার টার্গেট অনুযায়ী আমি করবো। এখানে তোর টার্গেট কত? তুই মনে কর টার্গেট করলি 80, হয়ে যাবে বাংলা 85 কাটা করবো, কি হবে? তোর হাতে আছে যে আমি 80 পেয়ে গেছি, গল্প শেষ। এটুকু তুই করতে পারবি যে আমি 85 পেয়ে গেছি, আমার বাস, আর আমার দরকার নেই। কাটা পেলো 90, 95, তুই কিছু করতে পারবি? কিছু পেয়ে যাবে। তাহলে তোর কাটা কোথায় আনতে হবে? আউট অফ 100, আউট অফ মানে 100 আউট অফ 100 তোর কাটা আনা উচিত। যদি লেট সিকিউর মানে নিশ্চিন্ত, আমি নেট পাচ্ছি, আমি জেন পাস পাচ্ছি, তাই তো? তাহলে আমি এমস বিএসসি নার্সিং পাচ্ছি, এগুলোর জন্য কি লাগবে? আমাকে 100ই কাটা। এবারে আমি যদি 95 এ যাই, 90 এ যাই, দ্যাট ইজ ব্যাড লাক। এবং তখন আমাকে প্রেয়ার করতে হবে যেন কাটারটা ওখানে না হবে। তুই কি গ্যারান্টি দিতে পারবি কাটা 95 বা 90 উঠবে না? নেই। তাহলে তুই কি করে ভাবছিস যে তুই জেড পাসে বল, ডিকে বল বা এমস বিএসসি নার্সিং এর র্যাঙ্ক বল? কারা পাবে? যারা ম্যাক্সিমাম এগিয়ে যাবে। প্রথম এগিয়ে কারা যাবে? যারা সেল স্ট্রাকচার থেকে 2000 কোশ্চেন করবে, শুধু বায়োলজির একটা চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিচ্ছি। এবারে মনে কর ফিজিক্স বায়োলজি সেল স্ট্রাকচার থেকে যদি কেউ 2000 কোশ্চেন করে যায়, একজন 300 করে যায়, কেউ 200 করে যায়, ম্যাক্সিমাম চান্স কার বের করবার? যে বেশি পড়ে যাবে। কারণ লাস্ট ইয়ারে নিজে কি হলো, সবাই সাজেস্টিভ মারতে গেল, সাজেশন লেগেছে। লাস্ট ইয়ারে নিজের সাজেশন সবাই কাটা খেয়েছে। কেন? কারণ নিট বুঝে গেছে যে সাজেস্টিভ করলেই আদলি হয়, বা সাজেস্টিভ কোশ্চেনের প্যাটার্নে গেলে পরে কোশ্চেন লিকের ব্যাপার হয়। ওদের এমন কোশ্চেন আমরা করবো যেখানে হেভি ডাউট লিক হওয়ার কোনো চান্সই নেই। এবছরে লিক হয়েছে বলে কোনো খবর এসছে লিকে? তার জন্য কি হয়েছে? কোশ্চেন হেভি টাফ হয়ে গেছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই। জেন পাসেও এবারে তারই পেছন পেছন যাবে। এমসবিএসসি নার্সিংও গেছে তাই, একই রকম কঠিন কোশ্চেন করেছে। ওদের কোশ্চেন কঠিন থেকে আরো কঠিন হবে। বল কেন? কারণ এখন অনেক রকমের চিটিং বাজির কারবার হয়েছে। চ্যাট জিপিটি, ব্লুটুথ ডিভাইস, তাড়াতাড়ি একটা কোশ্চেনকে হোয়াটসঅ্যাপে সার্কুলেট করে দেওয়া। এখন ওই জন্য এরা এমন কোশ্চেন করছে যাকে খুঁজে বার করে চ্যাট জিপিটি বল বা তোর ওই ব্লুটুথে বল বা তোর হোয়াটসঅ্যাপ গ্রুপে বল দিয়ে উত্তর বার করতে যে মাস্টার মাইন্ড গুলো বসে আছে তাদেরও কালরাম ছুটছে। ব্যাপারটা কিভাবে বোঝাতে পেরেছি? কারণ কোশ্চেন ওই যে বললাম যে একটা কোশ্চেন থেকে যখন স্তম্ভ মেলাও করবে, তখন স্তম্ভ মেলাও তো চ্যাট জিপিটি করে দেবে না। চ্যাট জিপিটি ডাইরেক্ট আনসার বলতে পারবে, বা ব্লুটুথ বলতে পারবে, বা গুগল বলতে পারবে। স্তম্ভ মেলাবে আমাকে 4টে টাইপ দিতে হবে, এদিকে 4টে টাইপ দিতে হবে, তার ম্যাচ দা ফরওয়ার্ড বার করতে হবে, চ্যাট জিপিটিকে আগে ডেলিভারি করতে হবে ডেটা, তবে সে বার করে দেবে আমাকে। তাহলে এটা করতে করতে যদি আমি কোশ্চেনের মধ্যে 30টা স্তম্ভ মেলাও কোশ্চেন ফেলে দিয়েছি, সেই কোশ্চেনটা সেট হয়ে আস্তে আস্তে পরীক্ষার হলে 8 ঘন্টা 1 ঘন্টা রেডি ছিল। এমন কোশ্চেন করবো যে তো উত্তর বার করে দিতে বা লিক করে আঁকি দেন। মনে করেন আমি পরীক্ষা হল থেকে যে কোনো ভাবে একটা হতে পারে ছবি তুলে কোশ্চেনটা বাইরে কোনোভাবে ফেলে দিল বা ফোনে ফেলে পেছন লিখছে কোশ্চেন, ওরা কোশ্চেনটা পেয়ে গেল। এবার সেটাকে নিয়ে ওরা তৈরি করবে উত্তর। সেই কোশ্চেনের ভেতর যারা ঢুকতে হবে, ডাইরেক্ট কোশ্চেন তো টিপে টিপে আনসার বেরোবে না, গুলিয়ে দেওয়া আছে সব, কোনটা ট্রু ফলস 4টে স্টেটমেন্ট লিখতে হবে রে বাবা। এইরকম কোশ্চেন কঠিন হচ্ছে কেন? টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে, টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে, যত তোরা ডিভাইস বা এই যারা প্রতারণা করে বা চিটিংবাজি করে বা যারা গুণগুলি করে, যারা এরকম চক্র চালায়, তারা যত রকমের ডিভাইস ইউটিলাইজ করছে, যে যে প্রক্রিয়ায় তারা কোশ্চেনটাকে নিয়ে তাকে সলভ করে স্টুডেন্টদের কাছে অ্যান্সার পৌঁছে দিচ্ছে, সেই পথগুলোকে বন্ধ করার একটাই রাস্তা হচ্ছে কোশ্চেনকে এত হার্ড করো যে উত্তরটাকে ডিভাইড করে আসতে গেলে পরীক্ষার আগে 4 ঘন্টা 2 ঘন্টা বেরিয়ে চলে যাবে। তারপরে পরীক্ষার হলে কোশ্চেন সার্কুলেট হতে হতে আর্ধেক পরীক্ষা সমাপ্ত। বলতে পারবো এবার এটা তো একটা নয়, কিন্তু ওই সময় একই সঙ্গে বায়োলজি করতে হবে, ফিজিক্স করতে হবে, কেমিস্ট্রি করতে হবে। ওই জন্য কোশ্চেন আগামী দিনে আরো কঠিন থেকে কঠিনতর হবে। কিন্তু আমরা যদি এমন ভাবে প্রস্তুতি নিই যে আমার সেল স্ট্রাকচারে এর বাইরে কোশ্চেন নেই, এই যে 2 পাতা যে কোশ্চেন দিয়েছি মোট কত বলছি 250টা কোশ্চেন, তার আমাদের টোটাল কত কোশ্চেন হয়েছে এখনো পর্যন্ত 3 দিনের ক্লাসে সেল স্ট্রাকচার নিয়ে 5 দিন 6 দিন ক্লাস চলছে, তাই তো?
এমনিতে একদিন দুদিনে শেষ হয়ে যায়, বাকি স্কুলে হলে বা অন্য কোথাও হলে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে সেল স্ট্রাকচারকে যদি আমি 2000-2500 কোশ্চেনই বাঁধি, আমি একটা এমসিকিউ বই বা কোনো বইতে কত পাবো? ম্যাক্সিমাম 300-400-500 কোশ্চেন পাবো একটা চ্যাপ্টার থেকে। সাজেস্টিভ বই বা বাজারে যে চলতি বই আছে সেই বইগুলো যদি আমি কিনে জোগাড় করেও করতে বসে আমার কত নিতে হবে এমসিকিউ? 350-400-500 একটা বইতে। এবার ওই বইতে যা আছে অন্য আরেকটা বইতে হয়তো আলাদা আছে, এরকম করে সবগুলোকে যদি আমি এক করতে যাই কত হবে? 1000-2000 দিয়ে ঢেকে আমার। এবারে সেটা কি হচ্ছে, ওরা যেটুকু বলে দিচ্ছে সেটুকু, কিন্তু আমার এখানে কি থাকছে, পুরো ব্যাপারটা ডিটেলসও থাকছে আমার কাছে। আমি কোশ্চেন আনসার রেডি করছি এমসিকিউ, কিন্তু তার আগের কিছুটাও আমার জানা আছে, মাঝখানটাও জানা আছে। ওখানে অন্ধের মতন শুধু কোশ্চেন আর অপশনই থাকবে। এখানে ওখানে মনে কর একটা করে উত্তর, একটা করে অপশন। আমার এখানে যখন উদাহরণ নিচ্ছি, আমরা কতগুলো করে নিচ্ছি? 5টা-6টা করে উদাহরণ নিচ্ছি, তাহলে 5টা-6টা উদাহরণ দিয়ে 5টা-6টা কোশ্চেন হয়। এবার ওখানে হয়তো বইগুলোতে দেখা যাচ্ছে একটা উদাহরণ দিয়ে অপশন দিয়ে একটা কোশ্চেন করেছে, তার একটা উদাহরণ দিয়ে উত্তরটা এসছে, কিন্তু ওই একটা উদাহরণটাই কি উত্তর না 5টা উদাহরণটাই উত্তর? 5টাই উদাহরণ উত্তর বোঝা যাচ্ছে কি বলছি? বুঝতে পারছিস? তাহলে প্রথমে হলো আমাদের প্রস্তুতির লেভেলটা লক্ষ লক্ষ ছেলে মেয়ের থেকে এগিয়ে দিতে হবে। কত লক্ষ? মনে কর নিটে পরীক্ষা দিচ্ছে 22 লাখ, 22 লাখ ছেলেগুলোর থেকে এগোতে হবে। কতর মধ্যে আসতে হবে? 50,000। 22 লাখ ছেলে দিলে 50,000 সিট, তাহলে কত? 21,50,000কে আমায় বিট করতে হবে। তাহলে 21,50,000 কি সবাই কোনো গাধার মতন? প্রচুর ভালো ছেলে আছে, মনে কর সেখানে 1 লাখ 2 লাখ ছেলে ফাটাফাটি আছে, ওদের মতন আছে যারা এরকম ভাবে রেডি হচ্ছে। এইবার হচ্ছে আগে আমরা কি করলাম, রেডিনেসটা ভালো করে বুঝে নেই। দেখ এই ছকটা সবসময় মনে রাখবি, তাহলে খুব ইন্সপায়ার্ড হয়ে যাবি। টোটাল লিড মনে কর, হ্যাঁ এই লিডে অ্যাসপিরেন্টস কত? 22 লাখ। এবছর হয়তো হয়ে যাবে 24 লাখ। ওকে, এই 22 লাখের মধ্যে আসলে টাইলার কতজন আছে? টাইলার 1 লাখ কি 1.5 লাখ 2 লাখ ধরি। 2 লাখ হচ্ছে টাইগার, মানে একদম বোমবাস্টিক। এই 2 লাখের মধ্যেও সিলেক্ট হবে শেষকালে কত? 50,000। তাহলে বাদ দিয়ে 21, এখান থেকে অলরেডি ছেড়ে বাদ দিয়ে 20 লাখ টু ডাস্টবিন। প্রথমে ডাস্টবিনে চলে গেছে 20 লাখ। 22 লাখের মধ্যে 20 লাখ ছেলেপুলে প্রথমেই ডাস্টবিনে চলে যায়, তো লড়াইয়ে থাকেনি তারা। তাদের অ্যাভারেজ হচ্ছে কত? ওই 8 থেকে 70 তোলার ক্যাপাসিটি। এই 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 20 লাখ, তাই তো রে? এই 20 লাখের ক্যাপাসিটি কত? 60 থেকে 70 তোলা। এবারে 75 টু 95 তোলার লেভেলে আছে কত? 2 লাখ, তাই তো? এইখান থেকে 95 তোলার রেসপেক্টে আসবে কতজন? 50,000 অনলি। বুঝতে পারলাম? তার মানে যে 75, 85, 80, 90 তুলছে, তারা নেই। লাস্ট মনে করে 95-এ 50,000 সিলেকশনে ঢুকে যাবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? 22 লাখে 20 লাখ থেকে ছেড়ে আমাকে 2 লাখে আসতে হবে। 2 লাখে আসার পদ্ধতি কি? নাম্বার অফ কোশ্চেন রেডি কর, আগে এগিয়ে যাও। অর্থাৎ সেল স্ট্রাকচার বলো, যে কোনো চ্যাপ্টার বলো, সেখান থেকে 3-4 হাজারের যে আমাদের কোশ্চেনের বেস, ডেটাবেস আমরা তুলে নিলাম। এই যে সেল স্ট্রাকচার থেকে আমরা 4,000 কোশ্চেন তুলে নিলাম, এতে আমরা কি করলাম? এতে আমরা এই 22 লাখ থেকে সিটকে এই 2 লাখে চলে এলাম। 22 লাখ থেকে যে 2 লাখ সিলেক্টেড হবে তার মধ্যে ঢুকলাম। 20 লাখকে এখানেই আমরা ফিট করে দিলাম। বুঝতে পারছি কি বলতে চাইছি? ক্লিয়ার? এবারে হচ্ছে যে এই যে 2 লাখ, এই 2 লাখের মধ্যে 50,000 হতে গেলে আমাকে কি করতে হবে? এইবার আসল খেলা। 5,000 4,000 কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে তো 2 লাখ ছেলে পেয়ে গেছে, কিন্তু আমার তো নেবে 50,000। তাহলে এবারে কে আসবে 50,000-এ? ইয়েস, অর্থাৎ এবারে ওই 4,000 5,000 কোশ্চেন, মানে আমার মনে করো সেল স্ট্রাকচার থেকে 5,000 কোশ্চেন এসছে সাপোজ টু বি। এইরকম করে আমার 20টা চ্যাপ্টার কি 30টা চ্যাপ্টার আমি করছি, ঠিক আছে? এই 30 ইনটু 5,000 মানে বোঝা যাচ্ছে কতগুলো হলো, মানে কোশ্চেনটা বোঝা গেল?
এই ডেটাবেসটাকে রেডি করে নিয়ে যে পরীক্ষার হলে যাবে তাকে এই 2 লাখ ফিল করতে পারবে। এই 2 লাখের মধ্যে এই 50,000-এ ঢুকতে গেলে এইটা দরকার। কেন? নইলে 50 লাখ টাকা দরকার, নইলে 1 কোটি টাকা দরকার। ডাক্তার হতে গেলে প্রাইভেটে কত টাকা লাগে? 50 লাখ থেকে 1 কোটি টাকাই তো লাগে। ভুল বলছি না তো? তাহলে তুই 50 লাখ টাকা দে, গিয়ে প্রাইভেটে ডাক্তার হ। আর নইলে 50 লাখ টাকা ঘরে রেখে সোনা কেন, দানা কেন, 2টো ফ্ল্যাট কেন, জমি কেন, আরো যা যা ইচ্ছা 1 কোটি টাকায় তুই কিনে নে। ফ্রিতে সরকারি কলেজে পড়ে নে। ফ্রিতে সরকারি কলেজে পড়ে নিবি নাকি প্রাইভেট কলেজকে গিয়ে 50 লাখ 1 কোটি টাকা দিবি? দিবি না। 50 লাখ 1 কোটি টাকা প্রাইভেট কলেজকে দিবি না। তাহলে 50 লাখ 1 কোটি টাকা যদি মানে একে না দিতে চাস কলেজগুলোকে, তাহলে তোকে কি করতে হবে? পড়তেটা হবে, ওর গল্প ভুলে যাও। পড়তে হবে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে 15 লাখ 20 লাখ কোশ্চেনকে মাথায় রাখতে হবে। এবার তোদের মাথায় কতটুকু থাকে? তোদের মাথায় কতটুকু থাকে বল? তোদের মাথায় লিমিটেশন হচ্ছে এইটুকু। তোদের মাথা হচ্ছে মনে কর 2 TB, একটু বেশি করে বললাম, হয়তো নয় 1 TB বা 500 GB 600 GB হবে, আমি বললাম 2 TB, ঠিক আছে? এবারে পড়ার ভলিউম কত? পড়ার ভলিউম হচ্ছে 4 TB। এখানে এবারে ডিসপ্যারিটি শুরু। আমার স্টোরেজ 2 TB, আমাকে রাখতে হবে 4 TB। কি করে রাখবো? কি করে রাখবি? আমাদের ব্যাকআপ মেমোরি, যে মেমোরিটা আমাদের পৃথিবীর বাকি সব কিছু মনে রেখেছে, সেটাই একটা আছে স্টোরেজ। মানে কি? তোদের মোবাইলে কি থাকে? এক্সটার্নাল ডিভাইস স্টোরেজ আর ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল মেমোরি, তাই তো? এবারে তুই ভেবে দেখ, এইটা পড়া মনে রাখার জন্য তোর আছে, কিন্তু তোর বন্ধু বান্ধবদের স্মৃতি, তোর বেড়ানোর স্মৃতি, তোর বাকি জিনিসের স্মৃতি, তোর ছোটবেলার স্মৃতি, কত আরো কিছু রোজের স্মৃতি স্টোরেজ হচ্ছে একটা এক্সটার্নাল মেমোরিতে। তুই এখানে পড়ছিস মানে কি দুনিয়া থেকে সব ভুলিয়ে দিয়েছিস? দিসনি। সেই মেমোরিটাকে এবার আমার কাজে লাগাবো। সেই মেমোরিটাকে কি করে কাজে লাগাবি? তোর মেমোরিতে কোন জিনিসটা স্টোরেজ হয়? তোর মেমোরিতে কোন জিনিসটা স্টোরেজ হয় বল? যেটাকে ভালোবাসিস, ভালোবাসা যাতে আছে তাতে আমার সব স্টোরেজ হয়। আমি যদি জিম করি, জিমের ছবি আমার হুম করে স্টোরেজ হয়ে যায় মেমোরিতে। ক্রিকেট খেলতে ভালোবাসি, ক্রিকেট খেলতে ভালোবাসি। ও সাজতে ভালোবাসে, সাজের সব রকম করতে। ও রান্না করতে ভালোবাসে, ও রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসে। যে যেটাকে ভালোবাসে সেটাই হু করে মেমোরিতে স্টোরেজ হয়ে আছে। তোর মনে কর দেখা 2 কি 3টে সিনেমা জীবনে এখনো মেমোরিতে খুব বন্ধ করছে। একবার দেখেছিস সাপোজ টু বি, কিন্তু সিনেমা 70% মনে আছে। কিন্তু পড়ার 4 পাতা বা 5 পাতা 10 দিন ধরে পড়ছিস, 10 বার ধরে পড়ছিস, মনে থাকছে না। কেন? সিনেমাটা দেখিস, ক্রিকেট খেলাটা দেখিস, সাজগোজটা করিস, বা তোরা জিম করিস, বা তোরা ড্রাইভ করিস, বা ভিডিও গেম খেলিস, যে ভালোবাসাটাকে নিয়ে, যে ভালোবাসাটা থেকে তোরা এই কাজগুলো করিস, সেই ভালোবাসার সেই পার্সেন্টেজটাকে নিয়ে তোরা পড়াশোনা করিস না। তাহলে তোরা ফিল্ডে নেই, তোরা রেসে নেই। সবার জন্য আমি রাইট অর রং? পড়া মনে থাকে না কেন? সত্যি কি আমার মনে থাকে না? আমাকে এটা কথা বল। পরীক্ষার আগের রাত্রে পাস ফেলের ভয়ে যখন আমি শুরু করি পড়া, তখন আমি একটা পাতা পড়তে কত সময় নিই? মনে করো আমার এখানে 100 পাতা পড়তে হবে। এখন যদি আমায় পড়তে বলে, আমি 1 ঘন্টায় 1 পাতা পড়তে পারি, এর বেশি পারি না। পরীক্ষার 1 সপ্তাহ আগে, 1 মাস 2 মাস 3 মাস আগে, তখন 1 ঘন্টায় 5 পাতা পড়তে পারি। 1 সপ্তাহ আগে 10 পাতা পড়তে পারি। পরীক্ষার আগের রাত্রে 50 পাতা পড়তে পারি। সব 1 ঘন্টায় হচ্ছে। আমি ঠিক বলছি কিনা বলবি?
পরীক্ষার হলে পরীক্ষার্থী সকালে যেতে যেতে অটোয়, টোটোয়, বাসে, পরীক্ষার হলে সামনে বসে 100 পাতায় আমি 1 ঘন্টায় পড়তে পারি কিনা। এবং তখন যখন পড়ি তখন তার মানে কি এই 100 পাতাটা পড়েছি, এই 5 পাতাটা বা এই পাতাটা পড়িনি, বা এইটা পড়েছি এটা পড়িনি না। এই 100 পাতা যখন আমি 1 ঘন্টায় পড়তে পারছি, তখন আমার সঙ্গে কি ঘটছে, তখন আমার মনে না বিউটি পার্লার, না সাজগোজ, না গাড়ি, না পাবজি, না ড্রাইভিং, না মোবাইল, না হোয়াটসঅ্যাপ, না ক্রিকেট, না সিনেমা, না অ্যাক্ট্রেস, না সুন্দর সুন্দরী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দুনিয়া ভাড় হয়ে গেয়া। তখন যদি সামনে দিয়ে ক্যাটরিনা কাইফ হেঁটে যায় আমি দেখবো না, ওই ঋত্বিক রোশন, রণবীর কাপুর হেঁটে গেলে আমি দেখবো না, তখন আমাকে কেউ হাঁটাতে পারবে না। তাই তো রে, ওই যে লেভেল অফ কনসেন্ট্রেশনটা আমরা পরীক্ষার হলের আগে, পরীক্ষার হলে ঢুকে গিয়ে বুঝতে পারছি, পরীক্ষার হলে ঢোকার 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে বা সকাল থেকে যে লেভেলে আমার কনসেন্ট্রেশনটা ওঠে, তার এখন 10% কনসেন্ট্রেশন কি আমরা দিই পড়ায়? দিই না। আগের রাত্রে যে কনসেন্ট্রেশনটা ফেল করার ভয়ে আমি দিই, সেইটা কি আমি সারা বছর দিই? শুধু আমাকে এইটুকু তোরা বল, তোদের তো ব্রেন নেই, মাথা মোটা গবে, তোরা তো মনে করিস তোরা খুব মানে থার্ড ক্লাস কোচের ছেলে পুলে, তোদের দ্বারা হবে না, এইটাই তো তোদের কনফিডেন্স যে স্যার এত বসে না। তোরাই বল পরীক্ষার আগে 1-2 ঘন্টায় তোরা কিস্তিমাপ করেছিস যে এমন কোশ্চেন আছে যেটা আসতে পারে, পড়িও নি একবার, কিন্তু সেটা পরীক্ষার হলে ঢোকবার আগে দেখে গিয়ে পরীক্ষার হলে নামিয়ে দিয়ে চলে এসেছিস। হয়েছে? কে করেছে? সারা বছর পড়ে নিয়েছি, কিন্তু আমি লাস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহে পুরো সিলেবাস খালি করেছি। অভিজ্ঞতা আছে? পেরেছিস? কে করেছে? না করেছিস? কি করে করেছিস? ফুল কনসেন্ট্রেশন। 1 সপ্তাহে সিলেবাস কমপ্লিট দিয়েছি, 1 সপ্তাহ বা 1 মাসে ফুল সিলেবাস কমপ্লিট দিয়েছি, 3 মাসে সিলেবাস কমপ্লিট দিয়েছি, বই ছুঁয়ে দেখিনি, ইভেন এও হয়েছে কয়েকটা চ্যাপ্টার তো 2 দিন আগে পড়েছি, পরীক্ষার হলে আগে রাত্রে পড়ে গিয়ে মেরে দিয়ে চলে এসেছি। করেছি তো, মনে রেখেছি তো। পরীক্ষার আগে আমি যা পড়া মনে রাখতে পারি, আর কোনো সময় পারি না। তাহলে পরীক্ষার আগে আমি যদি মনে রাখতে পারি 1 সপ্তাহ আগে, 1 দিন আগে, 2 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, তাহলে আমি সেই পড়াটাই কেন মনে রাখতে পারি না? বাকি শোনো, তার কারণ আমি এখন কোনোভাবে কনসেন্ট্রেশনটাকে ওই লেভেলে নিয়ে যাচ্ছি। শিকার পরীক্ষার আগের রাত্রের কনসেন্ট্রেশন এই লাস্ট 1 মাসে যদি ছিল কারণ, পরীক্ষার আগের মানে ঘন্টা 2 ঘন্টা আগে সকালবেলায় পরীক্ষার হলে তখন টোটোয় বসে, অটোয় বসে, রোদ্দুরে বসে, ফুটপাতে বসে করে কাটিয়ে দিস তো। আর এখন এসি ঘরে বিছনার উপর হেলান দিয়ে মায়ের দেওয়া চাউমিন খেতে খেতে বা এগুলো খেতে খেতেও পা মাথায় ঢোকে না, তাই তো রে? মা যতই যত্ন করে এখন বলে হবে না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে হয়ে যাবে পরীক্ষার মেঘের সামনে, হয়ে যায় তো। অটোয় যেতে যেতে পড়া হয় তো, বাসে হয় তো, আর এখন কিছুই হয় না। বাড়িতে প্রিন্ট অফ সাইলেন্সার পড়া হয় না। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহলে ওই কনসেন্ট্রেশন লেভেলটাকে আমার নেমে আনতে হবে। আর আমি যে ভালোবাসাটা দিয়ে বাকি জিনিসটা করি, যেটাই করি, সেই ভালোবাসাটাকে যদি আনতে পারি, তুই বল এবার পারবি না পারবি না? তোর দ্বারা ইজি না ইজি? কনফিডেন্স? পারবো? 100% কনফিডেন্স? না আমাকে দেখে বলছি কি বিশ্বাস? পরীক্ষার আগের রাত্রে, পরীক্ষার দিন সকালের বা পরীক্ষার আগের 1 সপ্তাহ কনসেন্ট্রেশন যদি ঠাকুর আমাকে দিয়ে দাও সারা বছরের জন্য, আর ওই ভালোবাসাটা যেটা আমি, এটা তো ফেল করার ভয় করি, কিন্তু আমি যেটা ভালোবেসে ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটি, সিনেমা দেখি বা সাজি গুজি বেড়াই, আড্ডা মারি, সেই ভালোবাসাটা যদি আমার পড়ায় দিয়ে দাও মা সরস্বতী, তোকে কেউ রুখতে পারবে? তাহলে তোর এই 2 GB এক্সটার্নাল মেমোরি থেকে 4 GB আমি ট্রান্সফার করে দিতে পেরেছি, তো তখন কি এখন মনে হচ্ছে যে এই 1 লাখ টাকা কোনো ম্যাটার? কিন্তু আমরা করবো না। সেই জন্যই তোরা এই 20 লাখ 22 লাখের মধ্যে পড়ে যায়। এই 2 লাখেও আসবে না, এই 50,000-এও আসবে না। এই 50,000-এ কারা আসবে? মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট, ঘন্টা, মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট, বুদ্ধি, মেমোরি সব আসলে ক্ষমতা। ঠিক না ভুল? বিশ্বাস না অবিশ্বাস? প্রমাণ করে দিয়েছি তো। দুটো ছেলে পরীক্ষার আগের রাত্রে যদি যে হেভি মেরিটোরিয়াস আর তুই একসাথে আগে সে পড়ে,
ওই ছেলেটা আগে পড়ে, নতুন দুটো 5টা পাতা পড়তে দিয়েছে। তোদের স্কুলে যে ফার্স্ট হয় বা টপার হয়, বা যে আগে টপার হয়েছে, বা যে তোদের স্কুলের বা কলেজে খুব বেস্ট স্টুডেন্ট, শালা ও স্যার একদম এই হেভি জিনিয়াস স্টুডেন্ট, ও বুদ্ধিমান মেন্টালি, সেরকম বলিস তো সেও পড়বি, তুইও পড়বি। পরীক্ষার আগের রাত্রে ওই ফেল করার ভয়টা দিয়ে দুজনকে ঠাকুর বসিয়ে দিয়েছি যে পড়। এবারে বল, এই ছেলেটা কি তোকে টপাতে পারবে? পারবে? পরীক্ষার আগের রাতে ওই লেভেলটায়, যেখানে আমার কনসেন্ট্রেশন ফুল, দুনিয়ায় আর কিছু নয়, পাস ফেলের আমি ওই লেভেলে পড়াশোনা করছি, তখন ওই নতুন যে হেভি টেরিটোরিয়াস বা ব্রেন ফটেজ, সেও বসে পড়ছে। তুই যে তারা যে লেভেলে তুই টানিস তখন পড়া, ওর থেকে আর স্পিডে কেউ টানতে পারবে? তাহলে এবার তুই আর ওর মধ্যে পার্থক্য রইল না? পার্থক্যটা কোথায় ঘুরে গেল? ও ওই লেভেলে 365 দিন লড়ছে, আর তুই লাস্টে 7 দিন, 1 মাস, 3 মাস লড়ছিস। তাই তোর মনে হচ্ছে ওই ছেলেটা ব্রেনি, ওই ছেলেটা জিনিয়াস, ওই ছেলেটা ইন্টেলিজেন্ট, ও খুব বুদ্ধিমান। না, নো বডি ইজ বুদ্ধিমান, নো বডি ইজ বেটার দ্যান ইউ। বিশ্বাস কর, আমি প্রমাণ করব। কিন্তু হ্যাঁ, তার মধ্যে কি কোয়ালিটি আছে? তার মধ্যে 3টে কোয়ালিটি আছে। একটা হচ্ছে সে ডিসিপ্লিন, একটা হচ্ছে সে নিয়মানুবর্তিতা মেনে চলে, ডিসিপ্লিন ওয়েতে চলে, এবং 2 নম্বর কি, সে তার মনকে কন্ট্রোল করতে পেরেছে, মনকে সংযম করতে পেরেছে। তৃতীয় কি, সে ধারাবাহিকতাটা বজায় রাখে। হিসেব করে বুঝিয়ে দিই, সব শব্দগুলো জীবনে কেউ না বাবা মা শুনিয়েছে, না স্কুলের মাস্টার শুনিয়েছে, বা শোনালেও কেয়ার করিস, যার জন্য তোর মনে হয় তুই হচ্ছিস লুজার্স, বাকি যারা অ্যাচিভার্স তাদের থেকে তোর জন্ম হয় বা মনে হয় তারা অ্যাচিভার। আসলে তুইও অ্যাচিভার, তুইও জিনিয়াস। কিরকম বলি? নিয়মানুবর্তিতা কাকে বলে? জীবনে মোবাইল টাচ করবো না স্যার, মোবাইল ধরবো না, কোনো বাইরের কিছুতে আমি ঘাঁটবো না, আমি 1 বছর তপস্যা করব, রোজ রাত্রে 10টায় শুতে যাব, এবং সকালবেলায় অ্যালার্ম দিয়ে 5টার সময় আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে গিয়ে আমি মা সরস্বতীর পায়ে বা আমার যে দেবতাই হোক, যে আল্লাহ, খ্রিস্টান, যে যে ধর্মেরই হোক, পুজো দিয়ে মনকে ফ্রেশ করে একাগ্র চিত্তে টার্গেট নিয়ে শুরু করবো আমার পড়া। এবং সেদিনকে দিনচর্যাটা আমার লেখা থাকবে, 3 ঘন্টা ফিজিক্স, 4 ঘন্টার বায়োলজি, 3 ঘন্টায় কি করবো, 3 ঘন্টায় বায়োলজি কি করবো, 4 ঘন্টায় ফিজিক্সে কি করবো, টোটাল রুটিন সাজানো আছে। রুটিন ধরে 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 আমি আজকের টাস্কটাকে ফুলফিল করবোই। প্রথম এটা করতে গেলে তোকে বাধা কে দেবে? তোর মন। বন্ধুর কথা, মোবাইল ঘাঁটি, চল না একটু ঘুরে আসি, চল না একটু মোবাইল দেখি, চল না একটু সিনেমা দেখি, ভালো লাগছে না, পড়তে আর মাথা হ্যাং করছে, পড়া। মন যাবো, মা মন তুই ধর, আমাকে তুই ব্যর্থ করবি। মনের হয়ে যারা চলেছে তারা জীবনে সফল হয়েছে। কারণ মন তোকে কি কি করতে বলবে? অলস, উড়ে, আর একটু ঘুমিয়ে নে রে, আর একটু শুয়ে নে রে, আর ঘুমো না রে, আরেকটু মোবাইল দেখ না রে, আরেকটু মোবাইলে মাঝে মাঝে জিনিস দেখ না রে, আরেকটু সাজুগুজু কর না রে, আরেকটু খেলে আয় না রে, আরেকটু আড্ডা মেরে আয় না রে। মন খালি তো বলে এইটাই করতে, আমরা সেটাই করি। মন সবসময় ভালো করতে বলেছে তোর মন, ওরে পড় না রে, মন বলেছে, বাবা মার টিচার বলেছে, মন বলেছে ফাঁকে মার না, চল না রে মোবাইল, খেলা করি, চলারে ঘুমিয়ে দিই, চলারে আড্ডা মারি, চলারে সাজুগুজু করি, এটাই মন বলে। তাহলে এই মন হচ্ছে কে? নাম্বার 1 শত্রু তোর সফলতা। এই মনকে কন্ট্রোল তুই যদি করতে পারিস, কি ওই জিনিয়াস ছেলেটা করতে পারছে। ও কি করেছে? সরি বস, not now. I have a target. I want to crack the NEET. I want to crack Campus. I want to crack NPSC. I have a purpose in my life. Mind don't disturb me. Mind don't say. I want to know. Shut up. আরো খারাপ কথা বলতে পারিস তোরা, বলে মনকে চাপিয়ে ঢুকিয়ে দেবে।
not entertained by your minds. That is the culprit. Am I right or wrong? Am I right? মনকে তুই করে দিলি, রুটিন সামনে আছে। এবারে কদিন ধরে আমার অনেক স্টুডেন্ট করছে, বড় বড় যারা পড়ে দেখিস তাদের ওই একই ডায়লগ দিয়েছি। তাদের বলেছি তোরা তো পড়বি না, কি করবি? সকালবেলা ঘুম থেকে 5টায় উঠে ফার্স্ট পড়তে বসে একটা হোয়াটসঅ্যাপ পাঠাবি, 6টায় একটা পাঠাবি, 7টায় একটা পাঠাবি, 8টায় একটা পাঠাবি, 9টায় একটা পাঠাবি, মোবাইল পাঠিয়ে দিবি আমাকে হোয়াটসঅ্যাপ যে ঘন্টায় ঘন্টায় তুই পড়ছিস এবং আমাকে পাঠাচ্ছিস, মানে তোর বারবার ইগোটা হাঁটাচ্ছিস যে আমি স্যারকে হয় ঠকাচ্ছি আর নয় সত্যি পড়ছি। একটা তো কিছু কাজ করছে। 3 দিন 4 দিন খুব পাঠালো, 5 দিনের দিন দেখি 5টায় হোয়াটসঅ্যাপটা আসছে, আর একটা 9টা 9:30। কিন্তু যেহেতু আমার কাছে এসছে, আমি বললাম কি রে শুরু হয়ে গেল, মনের কাছে বন্দি হয়ে গেলি। আচ্ছা ইচ্ছা করছিল স্যার, বর্ষায় একটু উঠতে ইচ্ছে করছিল স্যার, রাত্রি পর্যন্ত হঠাৎ কালকে মোবাইলটা ঘেটে ফেলেছি স্যার। শুধরে যাবি না, এটাই চলবে না স্যার, আবার কাল থেকে চাবুক মেরে উঠবো, আবার আজ থেকে 5টায় হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি আমার কাছে, দেখবি আমার মোবাইলে স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি, আমি পড়ছি। তাহলে তোদের একটা কি দরকার? ধারাবাহিকতা। তোরা আমার থেকে বুস্ট আপ হয়ে, মোটিভেটেড হয়ে, চাঙ্গা পুঙ্গা হয়ে আজকে বাড়ি যাবি, গিয়ে কালকে রুটিন সাজিয়ে ফেলবি, কালকে 5টায় ঘুরতে উঠে পড়বি, সারা পড়ে একা পড়তে বসবি, কালকে ফাটিয়ে পড়বি, পরশু দিনও ফাটিয়ে পড়বি। 3 দিনের মাথায় আমার ডায়লগ সব ভুলে যাবে, ভুলে গিয়ে 4 দিনের মাথায় আবার তোকে কে জিতে নেবে? বল, কে জিতে নেবে? তোর মন তোকে কি বলবে? চল না ফাঁকি মারি, চল পড়বো না, পড়তে হবে না, সিনেমা দেখতে হবে, মোবাইল ঘাঁটতে হবে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতে হবে, ইনস্টাগ্রাম রিল করতে হবে, লাইক পেতে হবে, কমেন্ট পেতে হবে, করতে 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 আবার তুই ওই দিকে চলে গেছিস। কিন্তু যে ছেলেটা ধারাবাহিকতাটা বজায় রেখেছে, যে ছেলেটা তার মনটাকে কন্ট্রোল করতেছে, আর যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মানুবর্তিতা ফলো করতেছে, সে প্রত্যেকে এগিয়ে গেছে। কেন? বুদ্ধি বেশি বলে না, তার মধ্যে একটা পারপাস অফ লাইফ আছে। সে জানে সত্যি মিথ্যে জীবনে কি, সে জানে একবার রিং করতে পারলে, নিকে একবার রিং করতে পারলে আমি এই কুকুর, ছাগল, ভেড়া পাখিরা তো ঠিক বলছি না ভুল বলছি? তোর এখন কোনো অকাজ আছে? তোর কোনো অকাজ আছে? এই অকাদ হিন্দের থেকে আমি বেরিয়ে একটা অকাদে চলে যাবো, তাই তো রে? 130 কোটির দেশ, কত ডাক্তার আছে? 130 কোটির দেশ, কত জজ আছে? 130 কোটির দেশ, কজন আইএস আছে? 130 কোটির দেশ, কজন ব্যারিস্টার আছে, কজন আইপিএস আছে? তাতে কোন যায়, কাটা কোন যায়, কাউন্টেবল। 130 কোটির দেশ কাউন্টেবল। তাহলে সবাই আইএস হতে পারলো না, আইপিএস হতে পারলো না, সবাই জজ ব্যারিস্টার হতে পারলো না, ডাক্তার হতে পারলো না, সবাই আইআইটি ক্র্যাক করতে পারলো না, সবাই নিট ক্লিয়ার করতে পারলো না। কারণটা কি? বুদ্ধির মেধা না অনুশাসন, সংযম, মনকে কন্ট্রোল করা এবং ধারাবাহিকতা? কোনটা বল? যদি তুই আমার বলা কথা অনুযায়ী পড়িস, তোর এই 5000 কোশ্চেনের কষ্ট মনে হবে? ইনাফ টাইম। কিন্তু তুই এখন যে লাইফস্টাইলে আছিস, সেখান থেকে তোর মনে হচ্ছে এটা হিউজ, অসম্ভব, পাহাড়, এত পড়া যায় না স্যার। এই তো তোর এখন তোদের কি মনে হচ্ছে? এত পড়া যায় না স্যার। কেন? কারণ আমি তো ওই সকাল 5টায় পড়তে বসি না স্যার। আমি বাড়িতে থাকলে কি করি বলি তোদের রুটিন? 8টায় ঘুম থেকে উঠলাম, 7টায় ব্রাশ টাশ করলাম, বাইরে থেকে চা ফা নিয়ে বা কিছু কমপ্ল্যান হরলিক্স নিয়ে পড়বো ভাবতে ভাবতে একটু মোবাইলটা হাতে নিলাম, দিয়ে মোবাইলটা খাটতে খাটতে 10:30টা বাজিয়ে দিলাম। তারপরে 10:30টায় একটু পড়তে বসি, বলে 10:30টা থেকে একটু পড়তে করলাম। 12টা 1টায় মা বললো কি রে খাবি না? হ্যাঁ খেতে পেয়েছি। ও চান করতে খেতে গিয়ে আবার 2টো বাজিয়ে দিলাম, বাজিয়ে আবার 2টো থেকে এসে একটুখানি অনেক হ্যাং হয়ে গেছে ব্রেনটা, একটু মোবাইল কেটে নিই বা কিছু করে নিই, আড্ডা মেরে নিই, নিয়ে দেখা গেল 4:30 5টা বাজলো। তারপরে হয়তো একটু আড্ডা মারলাম বা পারলাম না, একটু পড়তে বসলাম, করতে করতে তো ইনস্টিটিউট আসার আছে, ইনস্টিটিউট থেকে পড়ে টরে গিয়ে হ্যাং হয়ে গেছে, আর ব্রেন কাজ হচ্ছে না। 4 ঘন্টা ইনস্টিটিউটে পড়েছি স্যার। ও আজকে ঠিক আছে একটু দেখে একটু মোবাইল দেখে রিল্যাক্স হয়ে দিয়ে পড়লাম।
এটাই দিনচর্যা। Am I right or wrong? ঠিক বলেছি? একদম ঠিক বলেছি? ভুল বললে বলে দিবি। ভুল বলেছি কি? বলে দিবি। ফ্রেশ হতে মোবাইল লাগে, ফ্রেশ হতে বইটা তোর লাগে না, ফ্রেশ হতে 100টা কোশ্চেন রিভিশন তোর লাগে না। তুই কি করে এই দেশে, এর মতন দেশে যেখানে এত কম্পিটিশন, সেখানে তুই চ্যাম্পিয়ন হবে? সেখানে তুই 50 লাখ 1 কোটি টাকার ডাক্তারিটা বিনা পয়সায় করবি, বা জেনপাস বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং করবি? সম্ভব। কিন্তু তোর দ্বারাই নিট ক্লিয়ার করা সম্ভব। ইয়েস অর নো? তোর ব্রেন আছে না নেই? তোর মেরিট আছে না নেই? মেমোরি আছে না নেই? আলটিমেটলি মেমোরি বলে কিছু হয় না। হয় কি? হয় কি? বিশ্বাস করি। মেমোরি মানে কি? ভালো ঘন্টা। আগের দিন কি ক্লাসে প্রমাণ করলাম? 17 দিনে পারলো না, 2 2 পারলো, 11 পারলো, 2 3 পারলো, 13 5 পারলো না, তাই তো রে? অর্থাৎ যাকে আমি প্রতিনিয়ত রিভিশন করি, উচ্চারণ করি, যাকে আমি প্রতিদিন রিভাইজ করি, তাকে আমি কখনোই ভুলি না। ভুলি? তাহলে মেমোরি কি? মেমোরি মানে কি এমন কিছু? এমন কেউ আছে পৃথিবীতে একবার পড়ে পুরো মনে রাখতে পারবে? আজ পর্যন্ত এমন কোন ছেলে তৈরি হয়েছে যে এই 1 থেকে 10-এর মান আমতা 1 ঘন্টায় পড়ে রেডি করে মাথায় নিয়ে যেতে পেরেছে? নেই। আর যদিও সে পেরে থাকে, তার মেমোরির জন্য সে পারেনি। কিসের জন্য পেরেছে? কনসেন্ট্রেশন শিখে গেছে, গভর্নর শিখে গেছে। আসল খেলা কোথায়? কনসেন্ট্রেশন মানে কি? মনোসংযোগ। অর্থাৎ তোমার ভালোবাসা এবং তোমার দুনিয়ার সব ডিস্ট্রাকশনকে সরিয়ে তুমি যখন ওখানে মনটা দিচ্ছ, ও চর করে পাইপে টেনে নিচ্ছে। কিরকম বলি? পাইপ থেকে তুমি টানছো জল, পাইপের মধ্যে 2-3টে ফুটো করা আছে। কি ফুটো? বন্ধু কি করেছে, হোয়াটসঅ্যাপ কি করেছে, চ্যাট কি করেছে, ক্রিকেট কি করেছে, পাবজি কি করেছে, এই একটু ফাঁকি মারি না কেন, এইসব ফুটোগুলো ওই টানার মাঝখানে ফুটো দিয়ে লিখে দিচ্ছে, খালি লিখে যাচ্ছে। তো ব্রেনে গিয়ে ঢুকছে কথাটা একটুখানি, বাকি সব লিখে। স্যার কি বলছেন আপনি? একদম মাইন্ড ট্রেন, মাইন্ড ব্লোয়িং। মাইন্ড ব্লোয়িং তো পুরো মনকে আমি হিসেব করে নিয়েছি। তো পাইপ দিয়ে টানছি, অথচ ফুটো দিয়ে বার করে দিচ্ছি। কিন্তু যদি ফুটোগুলো রিপিট করে টানি, চর করে আসবে, তাই তো? আমরা তো কখন টানতে পারি? পরীক্ষা চর, পরীক্ষার আগে। বাকি সময় পাইপে ফুটো করে রেখে দিচ্ছি। হ্যাঁ না না? তাহলে আমি পারবো কি পারবো না ডিপেন্ডস অন টু হুম? আমার ব্রেন, আমার মেমোরি, আমার কনসেন্ট্রেশন, আমার ভালোবাসা, এবং কি সর্বোপরি বল, এতক্ষণ লেকচার দিলাম, কি শিখলি? কি শিখলি? কিছু শিখলি না। এই জন্য তোদের হবে না। তোরা ওই কিড়া মাকড়া হয়ে পাখিদের সঙ্গে রেলিতে এসেছে, শোয়া পোকা হয়েছে। কখনো টাইগার হতে পারবি না। টাইগারের কি থাকে? কোয়ালিটি থাকে। একটু আগে আমি বললাম ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, সব শব্দগুলোই মুখে আসছে না স্যার, মাথায় থাকছে না স্যার। করণীয় কি বলবে? নিয়মানুবর্তিতা জীবনে পালন করেছিস? তুই কোথাও নেই। তুই ইজ দ্য ফেলিয়ার, ড্যাম ফেলিয়ার। যার জীবনে নিয়মানুবর্তিতা নেই, সে ড্যাম ফেলিয়ার। তোর মধ্যে মনকে কন্ট্রোল করার শক্তি আছে? নেই। আছে? নেই। মনের দ্বারা প্রবাহিত হস, ড্যাম ফেলিয়ার। আমি বলে দিচ্ছি। আর একটা কি বললাম? ধারাবাহিকতা আছে? নেই। তোরা ব্যর্থ হস। তোদের কাছে পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, নিট, জেনপাস বিশাল কঠিন লাগে। তার কারণ তোরা না তো অনুশাসিত জীবনযাপন করিস, না তো মনোসংযম করিস, না তো মনকে কন্ট্রোল করতে পারিস, আর না তো তোরা ধারাবাহিকতা বজায় রাখতে পারিস। যে যে পারবে, তাহলে সে কি চ্যাম্পিয়ন হবে না রে? সে ডিজার্ভ করে কিনা? তাহলে সে তোর থেকে আলাদা নয় রে। সে তার মায়ের পেট থেকে 2টো ব্রেন নিয়ে আসেনি রে, 2টো হাইপোথ্যালামাস নিয়ে আসেনি রে।
তোর মাথায় যা ব্রেনের ফাংশন, আরেকজনের মাথায় ব্রেনের ফাংশন কি আলাদা বলে না? তুই চোখ দিয়ে যদি দেখিস ডিস্টেন্সটা এতটা, আরেকজন যে হেভি মেরিটোরিয়াস, সে কি বেশি দেখবে না কম দেখবে? তুই যা শুনবি, ব্রেন যা বলবে কুকুরের ডাক, ব্রেনিকে কি বলবে? ওটা গরুর ডাক। যদি কারোর ব্রেন বিশাল হয়, তাহলে সে কি করবে? কুকুরের ডাকটা গরুর ডাক শুনবে, আর নাহলে তুই গরুর ডাক শুনবি, সে কুকুরের ডাকটাকে কুকুরের ডাকই শুনবে, কারণ তার ব্রেন একটাই বলতে চাইছিস। তাই নয় তো? তুইও কুকুর শুনিস, যে একদম আইনস্টাইনও কুকুর শুনবে, হ্যাঁ পাক্কা। তুইও যা দেখবি আইনস্টাইনও তাই দেখেছে। তাহলে তফাৎটা কোথায়? এই যে আমরা গল্প দিই না, ও ট্রেনিং, ও খুব ইন্টেলিজেন্ট, ও খুব মেমোরি, ও খুব হেভি, ওর বুদ্ধি, আলটিমেটলি কিছু তোর মাথায় বুদ্ধি নেই। এমন জটিল জিনিস তুই ভালোবাসিস সলভ করে দিবি, যেটা ওই ছেলেটা পারবে। কিরকম? তুই দাবা খেলায় বিশাল, ওই ছেলেটা ভালো হতে পারবে কেন? আমি সাজার ব্যাপারে যা জানি ও জানে, আমি সিনেমায় কোন একটা কোন অভিনয় করেছে যা জানি ও জানে, ক্রিকেট খেলায় কোনটা কি হয়েছে কবে হয়েছে আমি যা জানি ও জানে, কিছু জানে না। আমার জায়গা হ্যাঁ রাইট। তাহলে ও তো তোকে কি করে ট্রেনিং? যদি এটা হতো আমি যতটা ক্রিকেটে জানি, আমি ক্রিকেটকে খুব ভালোবেসে আছি, পাবজি খেলায় বা ভিডিও গেমে দেখি একটা ছেলে রেজাল্ট আলার পক্ষে কিভাবে খেলছে হুম করে দিতে যাচ্ছে, তাই তো? ওই মেরিটোরিয়াস ছেলেটাকে দিয়ে দিবি মোবাইলটা, সে হুম করে দিতে হবে কেন? তুই প্র্যাকটিস করে করে আর সম্ভব, তাই তো? তাহলে ইন্টেলিজেন্ট কিসে? পড়া শিখবে, মানে কি? সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাদ বাকি মানে ভাবানি। আর তোরা বাকিগুলো কি হাসি, বিষাক্ত হাসি। বাকিরা তোরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ভাড়ে মা ভাবানি, বাকিতে চান। ওদের এক একজনের যার যার এক্সট্রা ট্যালেন্ট আছে। তোর কিছু তো ট্যালেন্ট আছে, যদি বিশ্বাস করিস যেটাতে আমার, যেটা আমার ভালো লাগছে, সেটা আমার ট্যালেন্ট, কিছু বিশ্বাস করে যেমন কিছু স্পেশাল আছে তো তোর লাইফে আছে, যেখানে বাকিরা তোকে টেক্কা নিতে পারবে না, তো স্কুলের টপাররা টেক্কা নিতে পারবে না, ঠিক পাক্কা আছে তো একটা, তোর আছে তো একটা। তাহলে তুই বেস্ট কিনা? তুই বেস্ট কিনা? ও কই নেই তো। কিন্তু ও রোজগার করার জন্য যেটা দরকার, বা সোশ্যাল স্ট্যাটাসের জন্য যেটা দরকার, বা যেটা স্বীকৃতি আছে, ও নিজের জন্য এটা করেছে। তুই সেটা বাদ দিয়ে বাকিটা করেছিস, তুইও করেছিস, তুইও ট্যালেন্ট দেখ। তুই তো নিজে স্বীকার করছিস যে আমি আমার একটা জিনিসে জানি, যেটাই হোক, আঁকা হোক, আলপনা হোক, গান হোক, কবিতা হোক, ড্রয়িং হোক, বা খেলাধুলা হোক, বাকি যা কিছুতে আমি একটা জায়গায় তো সুপার। প্রত্যেকে একটা না একটা বিষয় সুপার। গ্যাজাখুরি গল্প বলাতেও কেউ সুপার হতে পারে, সুপার মিথ্যা কথা বলাতেও হতে পারে, সুপার অভিনয় করাতেও হতে পারে। ও টেক্কা নিতে পারবে যে ইন্টেলিজেন্ট বলছিস, তাহলে কিসের ঘন্টা নিতে? ইন্টেলিজেন্ট কি? যে হ্যাঁ তোর মতন আঁকতে পেরে যাবে, তোর মতন গাইতে পেরে যাবে, তোর মতন ঢপ মারতে পেরে যাবে, মিথ্যা কথা বলতে পেরে যাবে, বা তোর মতন নাটক করতে পেরে যাবে, বা তোর মতন আলপনা দিতে পেরে যাবে, বা তোর মতন ভিডিও গেমটা খেলতে পারবে, বা তোর মতন চেষ্টা করতে পারবে, তোর মতন সিনেমার সব অ্যাক্টরের নাম বলতে দিতে পারবে, বা তোর মতন সব সাজের ফাউন্ডেশনের নাম বলে দিতে। ওরা তো জানো যে ফটাফট একদম অল ইন অল, মানে সবাইকে হারিয়ে দিতে পারে সে। এরকম কেউ আছে পৃথিবীতে ভাই যে সবাইকে হারিয়ে দিতে পারে? তাহলে সে ইন্টেলিজেন্ট হোক, সে তার সেক্টরে ইন্টেলিজেন্ট, আমি আমার সেক্টরে ইন্টেলিজেন্ট। তো তাহলে আমি ইন্টেলিজেন্ট হয়েছি কি করে? কি করে হয়েছি? যেটাকে ভালোবাসবো, যেটাকে ভালোবেসেছি, যেটাকে নিয়ে পড়েছি, সেটাকে আমিও ক্র্যাক করে দেখিয়েছি, বা সেটাতে আমি টপার হয়েছি। এবারে তুমি বলো, এটাই তুমি আদৌ টপার হতে চাও কিনা? শোনা এই পাস, এই নার্সিং ভালো লাগে? লাগে না। মিথ্যে কথা বলো না। জোর করে পেতো তিনি পিতা 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 দিত তেতো দিত বড্ড দিত। ফিজিক্স, কেমিস্ট্রি কি হাসি, বিষাক্ত হাসি, সব বিষাক্ত হাসি ক্লাসে। নীল পিতা তেতা পিতা, ঠিক বলছে কিনা বল? তেতো
তেতো তেতো কিচ্ছু নেই। এখান থেকে ম্যাজিক করে তোকে আমি যেমন চেস খেলা শিখিয়ে দিতে পারবো না, বা তোকে আলপনা দেওয়া, আঁকা দেওয়া, গান করা, কিছু সাজেশন দিয়ে শিখিয়ে দিতে পারবো। টপ সাজেশন দিয়ে ভালো গান করিয়ে দিতে পারবো, আঁকিয়ে দিতে পারবো, দৌড় করিয়ে দিতে পারবো, চেস খেলিয়ে দিতে পারবো, ক্রিকেট খেললে, ফুটবল খেলিয়ে, পৃথিবীতে কোন কাজ জানে তোকে সাজেশন দিয়ে করে দিতে পারবো। আর তোরা এমন বললো বাকি ইউটিউবার বা ইউটিউবার বাড়াচ্ছে তোদের সাজেশন সাজেশন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আরে বাবা, সাজেশন দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে ওকে ডাক্তার করে দিতে এই, কিন্তু তাকে আমি পায়ে ধোয়া জল খাবো বলছি তো, বললেই তো কথা। সাজেশন দিয়ে জীবন চলবে না, ইম্পর্টেন্ট দিয়ে জীবন চলবে। তিনটে জিনিস জীবনে যদি নিয়ে নিতে পারিস, তিনটা নিশ্চিত হয়ে যাবে। এবারে তোর চিন্তা ভাবনা যে তুই যেটা করছিস ভালোবেসে করছিস, তোর নিজের জন্য করতে কেন ভালো লাগছে না, তোর জেনপাসের জন্য এমবিবিএস নার্সিং এর জন্য করতে কেন ভালো লাগছে না, তোর বায়োলজি ভালো লাগে। এবারে বায়োলজিকে ভালো লাগাবি কি করে? ভালো লাগবেই পারে। ব্যাপারটা হচ্ছে একসাথে হ্যাঁ, পেশার দিয়ে পড়নি, কারণ তোমার টার্গেট ছিল 40, 50, 60, 70, 80 স্কুলে, এখানে তোমার চলে এসছো পাঁচ মার্ক। বোঝাতে পারলাম? এবারে ভালো যদি লাগে, সেই ভালো লাগাটাকে সুপার ভালো লাগায়। কিরকম? তোর কোনটা সারাদিনে তোকে যদি বলে জীবনে তোর বাবা তোকে বললো যে আমি তোমার 500 কোটি টাকা দিয়ে দিচ্ছি, জীবনে সব কিছু দিয়ে দিচ্ছি, তোকে কিছু করতে হয় না, লেবা পড়া চাকরি করে কিছু, সেটা চাইবি সেটা। ওই টিডিএল কি বোধহয় দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে বইতে দেখেছিস? আমাদের সময়কার আমাদের প্রচুর ছেলে পুলে ওইটা দেখে বিগড়ে গেছিল। কিরকম? ওই বইটাতে একটা আছে অনুপম খেরে বাবা, আর শাহরুখ খান হচ্ছে বড় লোকের বেটা। শাহরুখ খান খালি ফুর্তি করে বেড়ায়, খালি ফুর্তি করে বেড়ায়। এবারে বলতে করতে একদিন ওর বাবা বলছে তুই তো পড়াশোনা করে নিলাম, 10 বার ম্যাট্রিক করেছিস, বিদেশে থাকিস, তো একটা কাজ কর, আমার ব্যবসাটা একটু। শাহরুখ খান হচ্ছে আমি ফুর্তি করবো, দেখবি না, ঠিক আছে যা বলে। হঠাৎ অনুপম খেলে একটুখানি হাঁটাটা করছে বাপে অনুপম, তারপরে অনুপম খের কে বলছে শাহরুখ খান, বাবা আমি আজ থেকে তোমার ব্যবসা দেখবো, তোমার বিজনেসে তোমার হাতে সাহায্য করবো, আমি আর করবো। তখন অনুপম খের একখানা 100 লাখ টাকার ডায়লগ দিয়েছিল, যে ডায়লগটা আমার জেনারেশনের, আমার সময়কার বলতে স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি, অনুপম খের ডায়লগটা দিল, বেটা তুই তেরে হিস্সে কা জওয়ানি জি চুকা है জওয়ানি, মানে বুঝতে পারছিস তো, তুই তোর জীবনের পাটের যে জীবনের জওয়ানি তা জিয়ে নিয়েছিস, মানে ভোগ করেছিস। আবু মেরে হিস্সে কা জওয়ানি জিতে যা। 20 বছর ফুর্তি করেছে, আরো 20 বছর তুই ফুর্তি করতে যাও। বলছে কেন বলো? বলছে আমি তো জীবনে কিছু করবোই, ফুর্তি ফুর্তি পয়সা রোজগার করতে করতে, টাকা রোজগার করতে করতে আমি এত বড় এম্পায়ার সাম্রাজ্য করেছি, এত টাকার মালিক হয়েছি, আমি তো নিজের জীবনটা উপভোগই করলাম না, তুই আমার হয়ে জীবনটা উপভোগ করে দে। সেই থেকে আমাদের কলেজে ইউনিভার্সিটি সব ছেলেরা লাইক অনুপম খের ফাদার ভয়েস মানে অনুপম খেলে একখানা পা পাম্বার না, যে বললো না যে মেরা হিস্সা কা জওয়ানি তুই চিয়ে, এরাও মনে কর তোর একটা কেউ বললো বাবা যে মেরা হিস্সা কা জওয়ানি তুই চিলে বেটা, তুই কি করবি সারা, কোনটা করবি সত্যি করে বল। এখানে যদি ঢপ মারিস, এখানে যদি আস্তে করে বল, যেটা বলবি সত্যি করে বল, কোনটা ভালো করছিস, কোনটা করবি? ঘুমোবি, স্টোরি পড়বি, মোবাইল খেলবি, গেম খেলবি, সাইকেল চালাবি, কি ভালো? যেটা যদি তোর জীবনে কিছু হবার না থাকে তুই ওটাই করবি সারাক্ষণ ধরে করতে খুব ভালো লাগছে। বল তুই কি করবি? বল, লজ্জা লাগছে, কি করবি? করবে। এই ভালো লাগাটা, ঘুরতে যাওয়ার ভালো লাগাটা, আর এই ডান্স করার ভালো লাগাটা কনভার্ট কি হবে, যে
যদি বাবা বলে আমি সারাক্ষণ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রিটা পড়বো, আমি ফিজিক্সটা ভালোবাসি, একটু আমি তুই ডায়লগ দিলি না আমি বায়োলজিটা ভালোবাসিস না, সেটা প্রমাণ করার জন্য আমি এতটা হাঁটালাম। যেদিন এটা বলতিস যে কিছু করবো না, স্যার বায়োলজি বইটা পড়বো, বায়োলজি আরো পড়বো, বায়োলজি নিয়ে রিসার্চ করবো, একটা খামারে আছে না পিএইচডি করে গবেষণা করে, চাকরি বাকরি সব ছেড়ে ছুড়ে দিয়ে বলে, মানে অনেকে আছে আইআইটি ছেড়ে দিয়ে তারা গবেষণা করবার জন্য পিএইচডি করতে চলে যায়, জানিস তো? তারা এতটাই অঙ্ককে ভালোবাসে যে অঙ্ক নিয়েই তারা থাকবে, ফিজিক্স নিয়েই থাকবো, কেমিস্ট্রি নিয়েই থাকবো, বায়োলজি নিয়েই থাকবো, মানে এইটাই পড়বো। এই ভালোবাসাটা কি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রতি? নেই। তাহলে স্যার উপায় এক, জীবনে অনেক ঘুরতে চাই, ঘুরতে গেলে অনেক টাকা চাই, আমার বাবার কি অনেক টাকা আছে? নাই। তাহলে অনেক টাকা আমাকে কে দেবে? নিজে কি করে রোজগার করবো? বুঝতে পারছি ব্যাক ক্যালকুলেশন যাচ্ছে, ইয়ে কোথায় ঠেকছে? নিটে দেন বাসে। তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন আমাকে মোটিভেট করাতে হবে, আমি ঘুরতে চাই, ওই পারপাসটাকে যদি আমাকে সলভ করতে হয় 1 বছর আমাকে ওর জন্য এঁকে দিতে হবে। তুই নাচতে চাস, প্রচুর ভালো নাচ, তুই যদি নিজে ডক্টর হয়ে যাস, তুই নিজে রোজের রবীন্দ্র সদনে নাচের শো অর্গানাইজ, রোজ রবীন্দ্র সদন ভাড়া করে নিবি, তোকে ফ্রিতে টিকিট দিয়ে দিবি, বলবি এসে দেখো নাচ। বা তুই দুটো ইভেন্ট ম্যানেজারকে জোগাড় করবি, বলবি আমার সব রিল বানাও আর সব ফেসবুকে শুধু পোস্ট কর, তোকে ফেমাস করতে কতক্ষণ লাগবে? তুই আমাকে 10 লাখ টাকা দে, আমি তোকে ফেমাস করে দিচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? কি লাগবে? ইউটিউবে সব চ্যানেলে তোকে ভাইরাল করে দিতে হবে তোর নাচকে, আর ফেসবুকে 24 ঘন্টা যে যার রিল করবে তোর নাচ দেবে, তুই হয়ে গেলে তো সেলিব্রিটি, তাই তো? 10 লাখ টাকা দিয়ে বুস্ট করলে ফেসবুক ইউটিউবে তুই তো ফেমাস। হ্যাঁ, এটাই তো দুনিয়া এখন। 10 লাখ 20 লাখ 50 লাখ, ডাক্তারি খরচা কত? 50 লাখ। তো 50 লাখ টাকা ডাক্তারি হয়ে যায় না? তুই 50 লাখ টাকা খরচা কর না, তুই নাচের সেলিব্রিটি হতে তোকে কি আটকা? তুই যদি ডাক্তার হস, পার মান্থ তোর ইনকাম কত হবে? যদি বিডিএস পুরো কমপ্লিট করে সার্জন লেভেলে চলে যাস, মনে কর খুব কম করে হলে তোর ডেলি রোজগার 30,000 টাকা, তাই তো? একটা অপারেশন করলে তো 30,000 টাকা, নাকি জানে? তারপর চেম্বার টেম্বার তো ছাড়, আর এর তো কোনো বিল নেই, কাঁচা বিল, এত কোথাও বিল দিতে হয় না, প্রেসক্রিপশন লিখে কাঁচা টাকা ঢুকে গেল, ট্যাক্সও দিতে হয়। তাহলে তোর যদি মাসে ডেলি 30,000 টাকা রোজগার হয়, মাসে কত টাকা রোজগার হয়? হিসেবের বাইরে, হিসেবের বাইরে তো 3 দিনে 1 লাখ টাকা সাপোজ টু বি। তাহলে এবার কত টাকা? লাখ টাকা তো শুধু অপারেশন থেকে 3 লাখ 30,000 টাকা, তাহলে তো 9 লাখ টাকা শুধু অপারেশন হিসেবে মাসে রোজগার করবে, তাই বললাম তো? বাকি যদি ধর আরো বলি আরো 8-10 লাখ টাকা, তার মানে টোটাল মাস মিলে 20 লাখ টাকা ইনকাম। তুই যদি 1 মাসের টাকা আমায় দিয়ে দিস, তোকে রাজুদার পরোটাটা কি পরোটা আছে আর কিছু আছে, কমলা যেরকম ভাইরাল হয়ে গেছে, সেরকম ভাইরাল তোকে আমি নাচে করে দিতে পারবো না বলতো 20 লাখ টাকা দিলে লাগবে? ফেসবুকে 20 লাখ টাকা দিয়ে পোস্টিং মারলে, তো তুই যদি 2 মাস কি 4 মাস এইভাবে পোস্টিং করিস না আজকে ইউটিউবে আর ফেসবুকে, তুই তো সেলিব্রিটি নাম্বার 1 রে। হ্যাঁ কি না বল? তোর পেছনে যদি তুই 10 লাখ টাকা করে 5 মাস লাগাস, পার মাস তো তোর মোটামুটি হিসেব কত করলাম, 12-14 লাখ টাকা রোজগার। তো যদি তুই 3 মাসের রোজগার দিস, জীবনের মধ্যে 3 মাসের রোজগার 30 লাখ টাকা, তোকে আমি সেলিব্রিটি ডান্সার বানিয়ে দেবো কি না দেবো? সে তুই নাচতে চান আর ঘন্টা নাই, এই ডাক্তার আপনার ডাক্তার কন্টেন্ট নিয়ে যাই না, কন্টেন্ট ক্রিয়েটররা তোকে এমন ওই রাজুদার পটল নাকি আনলিমিটেডের মতো তোকে গুছিয়ে গাছিয়ে দিয়ে তোকে একদম ধরো ডাক্তার না ছেড়ে অপারেশন করছে, সার্জারি করছে, তার সঙ্গে দুটো তিনটে ওই অপারেশন করছে, তুই কয়েকদিন পরে শিখতে হবে আটকে থাকবে কেরিয়ার কি চকচকে দেখতে পাচ্ছিস, কিন্তু তুই ডাক্তার হলি না। এবার বল কি হবে? চাকরি পেশি কড়া খুন্তি ব্যালেন্স চাকি, কড়া খুন্তি ব্যালেন্স চাকি,
বেবি ক্রাইম, ন্যাপি চেঞ্জিং, আর তোর কি হবে? গাধার খাটনি খাটি, পয়সা রোজগার করি বাট কিছুই না পাই, অল ঘষে ঘি ঢালি, জীবন পয়লা হই। তুই আর কোথায় ঘুরতে যাবি তখন? এখন সব থেকে বেশি রিল কি চলছে বলো? মোবাইলে দেখ, আমি কতটা জানি, এটাও তোমার বলতে হবে। এখন তোরা কি দেখিস? দিনের মধ্যে 400 টাকায় মন্দারমণি, 300 টাকায় দীঘা, 1900 টাকায় খাওয়া দাওয়া 4 রাত্রির মন্দারমণি, পেলিং যাবে, সিকিম যাবে, মিরিক যাবে, শিলিগুড়ি যাবে, ওই ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গের মধ্যে না কাপড় খাচ্ছে। কটা রিল তুই দেখলি সুইজারল্যান্ডে যাওয়ার খরচা 5 লাখ টাকা 1 সপ্তাহের জন্য প্যাকেজ? কটা দেখলি স্ক্যান্ডিনেভিয়া, কটা দেখলি ইউরোপ, নেদারল্যান্ড, কটা দেখলি আমেরিকার রিল? কেন পেলি না? কারণ ওটার ভিউয়ার্স নেই। হোয়াট ইজ মাই পয়েন্ট? 400 টাকায় দীঘায় হোটেল, মন্দারমণিতে 1999 টাকায় 4 বেলা থাকা খাওয়া, সমুদ্রের ধারে রিলের ছড়াছড়ি, আর ফুটপাতের খাওয়ার আর ওই রেস্টুরেন্টের 2000 টাকার বিলের খাবার। ঠিক আছে, কোথায় তুই রিল দেখছিস যে খাবার বিলিংটা স্টার্ট হয় 30,000 টাকা দিয়ে 1 কাপ চায়ের দাম 4,000 টাকা রিল পাচ্ছিস না তো? 1 কাপ চায়ের দাম 4,000 টাকা আছে তো? 4,000 কেন, ইভেন 1 লাখ টাকার চায়ের দাম আছে ইন্ডিয়াতেই আছে, জানিস না তো? কেন বলতে জানিস না? কারণ ওই লেভেলটা নেই তোরা। আর রিল কোনটা কন্টেন্টটা হচ্ছে যে কন্টেন্টে ভিউয়ার্স বেশি। ভিউয়ার্স বেশি কোথায়? অঙ্ক, নিজের 22 লাখ ছাঁট খাওয়া 22 লাখ 20 লাখ, এই যে নিজের 20 লাখ ছাঁট খেয়েছে, এদের রোজগার কোথায়? মন্দারমণি টুতিরা 4 বেলায় 199 টাকা 2000 টাকায় সুন্দরবন, এই তো আছে মন্দারমণি, দীঘা, সুন্দরবন, আর বকখালি ঝড়খালি, এইসব উদয়চর মাছের ভাজা খাও, এই 20 লাখের জন্য ভিউয়ার্স এখানে আছে। যখন আমি আমেরিকা ট্যুর বলবো, সিঙ্গাপুর বলবো বা সুইজারল্যান্ড বলবো, তখন আমার ভিউয়ার্স কোথায় চলে আসবে? আবার কান্ট্রি 50,000 কোথায় গেল? এই 50,000, 5 লাখ টাকা 1 সপ্তাহে সুইজারল্যান্ড ট্যুর করে আসবো, তার ভিউয়ার্স কত? 50,000। আমি কন্টেন্ট থোড়ি না বানাবো, আমি কোন কন্টেন্ট বানাবো? উদয়পুরের মাছ ভাজা 599 টাকা। চলো ভাই, 22 লাখ আমার ভিউয়ার্স। অঙ্ক মেলালাম, 22 লাখ কেন আমার কি বলে ভিউয়ার্স? কারণ মিরিক থেকে ধান খেয়েছে 22 লাখে, যাচ্ছে কোথায়? উদয়পুরের মাছ ভাজাতে, যাচ্ছে কোথায়? মন্দারমণিতে, যাচ্ছে কোথায়? দীঘায়, যাচ্ছে কোথায়? ওই দারিংবাড়ি, যাচ্ছে কোথায়? সিকিম, যাচ্ছে কোথায়? শিলিগুড়ি, যাচ্ছে কোথায়? দার্জিলিং, যাচ্ছে কোথায়? মিরিক। দেখা দেখি আমার কটা রিল বানাচ্ছে বাংলার ইউটিউবার বা এখানকার ইউটিউবাররা। সুইজারল্যান্ড চলো দেখাচ্ছে, ফ্রান্স চলো দেখাচ্ছে, জার্মানি চলো দেখাচ্ছে, পুরো আমেরিকাটা চলো যাচ্ছি দেখাচ্ছে, নিউজিল্যান্ড যাচ্ছে, নরওয়ে যাচ্ছে দেখাচ্ছে, ইটালি যাচ্ছে দেখাচ্ছে। রিল আছে? নো রিল, কারণ দরকার নাই। ওটা যাদের আছে তাদের ওসব দেখাতে হবে না, তারা এমনি ঘুরতে যাচ্ছে। আর দেখালো কাদের দেখাবে? 50,000 তো দেখাবে। 5 লাখ টাকা সুইজারল্যান্ডে 5 দিনে খরচা, এটা আমি কম করে বললাম। সুইজারল্যান্ডের খরচা মোটামুটি 5 দিনে যদি ল্যাভিসলি থাকতে যায় 7-8 লাখ টাকার ওপরে চলে যাবে, ফ্লাইটের খরচা বাদ দে। ঠিক আছে, তাহলে এই সুইজারল্যান্ডে ট্রিপ করবার জন্য ভিউয়ার্স পাবি? কার জন্য পাবি? হ্যাঁ, 50,000-এর জন্য তো আমাদের সুইজারল্যান্ডের ভিউয়ার্স তো পাচ্ছিস না। 22 লাখের ভিউয়ার্স কাটার জন্য, বেকারদের জন্য, মন্দারমণির জন্য 999 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া থাকা, এসে গেল মেগা অফার। বলছে বিশ্বাস করতে পারছি, বুঝতে পারছিস তো? তাহলে তুই এই লেভেলটায় বিলংস করবি না এই লেভেলটায় বিলংস করবি? এই লেভেলটায় তুই যদি নাচে ফেভারিট হতে চাস,
তোকে আমি এই লেভেলে চলে এলে ছেলেকে খাইয়ে দেবো। কি রে, এখান থেকে এখানে যেতে পারবি, এখান থেকে এখানে আসতে পারবি, এখান থেকে যদি তুই থাকিস তোকে আমি এমন ভাইরাল করবো, 22 লাখ লোক তোকে মাথায় তুলে নেবে। আমি যাই করবো। তাহলে মোটিভেশন পাওয়ার সোজা জায়গায় এত কিছু বলার পরেও যদি তোরা মোটিভেটে না হোস, এত পেঁয়াজের খোলা খুলে বলেছি, কিছু আর আটকেছি, কিছু বাকি আছে, তোদের আয়না দেখাতে আর বাকি আছে, আমি মাঝে মাঝে দেখিয়ে দাও। কিন্তু ঘটনাটা হচ্ছে মাঝখানের সময়টা যখন দেখাতে আসবো না, তখন যদি না দেখিস, ওই যে ছেলেটা বললাম যে তোর সঙ্গে পড়তে বলতে একই দিনে একই সঙ্গে নতুন জিনিস, তুইও যা করবি ও তাই করবে পরীক্ষার আগের দিন, কিন্তু ও 365 দিন ধরে চ্যাপ্টার করছিস, তাই তো রে? তাহলে মোটিভেশনের জায়গায় কি আমি ডেকে এখানে বসে 24 ঘন্টা দিয়ে পড়াই গেলে সেই আগেকার মতন কেজি নার্সারি বসিয়ে পড়াবো? কি করবো? তাহলে তোরা প্রত্যেকে নিট কোয়ালিফাই করতে পারিস বা জেনিভাস কোয়ালিফাই করতে পারিস, এটা বিশ্বাস করিস না বিশ্বাস করিস? আগে পারিস না? বিশ্বাস করি। পারবি তো, করে দেখাবি। তার জন্য 3টে জিনিস ফলো করবি, না করলে পারবি। বুঝতে পেরেছি? এটা আসল জিনিস ছিল। বুঝতে পারলাম? বল স্যার একটু পরে ইলেকট্রনে যাবো, বাসে যাবো, সব বুলেট নিয়ে যাবো। আপনি বেকার 1 ঘন্টার ডায়লগ। এই ডায়লগটা তোর কখন মনে হবে? কখন মনে পড়বে তোর? when baby crying and you milk shaking বা রুটি আটা মাখিং। ঠিক বলেছি? মনে করবে যে স্যার বলেছিল খাঁটি কথাগুলো মানেনি, আজকে জীবন পায় না। তোর কখন মনে করবে? যখন ঠাসা ফিরে মনে পড়বে ও, তখন আমায় স্মরণ করবে, আমি তখন গিয়ে ঠাস ঠাস করে দিতে চাই। মানে আমি অপমান করছি না। তোর বাবা যদি এখানে এসির তলায় ফ্যানের তলায় বসে পড়তে না পাঠাতো, তারপরে তোর অভাবের সংসারকে পালতে গিয়ে তুই ঢিচিম ঢিচিম করছিস, আমি তোকে গিয়ে পায়ে হাত দিয়ে ঠিক করতাম। তুই আসতে পারিসনি, মিল্ক শেকিং আটা পিসিং, তোকে সম্মান দেবো। কিন্তু এখান থেকে ঘুরে গিয়ে যদি তুই আটা পিসিং আর ও ঢিচিম ঢিচিম, কি করা উচিত আমার? সুপেটা করা উচিত। ইংলিশ দিয়ে বলে দিচ্ছি, খারাপ লাগলো না? বাবা জানি সুপেটা করা উচিত, সুপেটা করবো পরীক্ষা, মনে থাকে। ভুল বলেছি? অন্যায় বলেছি? কথাগুলো মনে রাখবে, বারে বারে বলে রাখবে। তাই কেন কোষ প্রাচীরের কাজ হয়ে গেছে। আচ্ছা, প্লাজমোডেসমাটার সংজ্ঞা দেখ। কোষ প্রাচীর ছিদ্র পথে কোষাঙ্গ, কোথায় আগেরটা? কার আগেরটা? হ্যাঁ তো কোষ প্রাচীর কাজ তো বলে দিলাম তখন তোকে। ও বাবা, প্লাজমোডেসমাটা কোষ প্রাচীর ছিদ্রপথে, মানে দুটো কোষ প্রাচীরের ছিদ্রপথে দুটো কোষের মাঝখানে যেটা কানেক্টিভিটি করে তাকে সেই রক্ষাকারী সাইটোপ্লাজমীয় অংশকে, মানে দুটো মানে যে কোষ প্রাচীরের ছিদ্রপথের মাঝখানে যে লিকুইড ফর্মটা থাকে সেটাকে বলা হচ্ছে কি? প্লাজমোডেসমাটা। ঠিক আছে? আচ্ছা, প্লাজমোডেসমাটার এ হচ্ছে কি না, এটা হচ্ছে কোষের সঙ্গে সাইটোপ্লাজমীয় ছিদ্র বা নালীপথ দিয়ে সংযুক্ত থাকে। ঠিক আছে? এবারে দেখো, প্লাজমোডেসমাটা অতিক্রম করে এবং কোষের প্লাজমা পর্দা পাশের অন্য একটি কোষের প্লাজমা পর্দার সঙ্গে অবিচ্ছিন্ন অবস্থান করে। এখানে যেটা কোশ্চেন হবে সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা হলো একটা আচ্ছাদিত নালীপথ যাদের ব্যাস কত হয়? ব্যাস কত হয় রে? প্লাজমোডেসমাটা নালীপথের মাঝামাঝি অংশ দিয়ে অত্যন্ত সংকীর্ণ নালী অতিক্রম করে, তাকে কি বলে? ডেসমোটিবিউলের যে সন্নিহিত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে এন্ডোপ্লাজমীয় চালকের সঙ্গে ধারাবাহিকত্ব বজায় রাখে এবং ডেসমোটিউবুল এবং নলাকার প্লাজমা পদার্থের অন্তর্ভুক্ত অংশকে সাইটোসোলিক অ্যানুলাস বলে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে ডেসমোটিউবুলের কাজ কি?
প্রশ্নটা কি বললাম বুঝতে পারলি? ডেসমোটিউবেলের কাজ কি না সংগৃহীত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত মিশ্রণ এন্ডোপ্লাজমীয় জালকের সঙ্গে ধারাবাহিকত্ব বজায় রাখা। বুঝতে পারলাম? আচ্ছা, প্লাজমোডেসমাটার দুটো কাজ কি দেওয়াই আছে, আলাদা করে বললাম না। ডেসমোটিউবেলের কাজটা আমি আলাদা করে বললাম, কিন্তু প্লাজমাডেসমাটার কাজটা আমি আর আলাদা করে বললাম না। সাইটোপ্লাজমের সংযোগ স্থাপন এবং এই অংশ দিয়ে রাসায়নিক পদার্থ ও জল সংবাহিত হয়। ঠিক আছে, এবারে হচ্ছে সিমপ্লাস্ট কাকে বলে না কোনো উদ্ভিদের সব জীবিত কোষের সম্পূর্ণ প্রোটোপ্লাজম বা প্লাজমোডেসমাটার সাহায্যে যুক্ত হয়ে অবিচ্ছিন্ন প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে তাকে সিমপ্লাস্ট বলে। এটা পুরোটাই মোটামুটি মনে রাখতে হবে, দুটো কোশ্চেন করতে পারে, যেটা হচ্ছে প্লাজমোডেসমাটার সঙ্গে যুক্ত হয়ে অবিচ্ছিন্ন প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে কে করে রে? হ্যাঁ, জীবিত কোষে কোষ পর্দার বাইরে অবস্থান করে এবং মৃত কোষের স্থানকে সম্মিলিতভাবে কি বলে? বা সেলুলোজ কি? তাহলে কাজও হয়ে গেল, কিও হয়ে গেল। আবার সেলুলোজের গঠন কি দিয়ে হয় না 120টি ডিগ্লুকোজ গ্লুকোসাইডিক বন্ধনী দিয়ে পরস্পর যুক্ত হয়। 100 থেকে 170টি সেলুলোজ অণু পরস্পর মিলিত হয়ে কি তৈরি করে? হ্যাঁ হ্যাঁ, কত তার ব্যাস? 100। হ্যাঁ 100। 20টি মাইসেলি একত্রিত হয়ে কি করে? কত ব্যাস? বুঝে গেল? মাইক্রোফাইব্রিলের অন্তর্বর্তী স্থানে ধাত্র ও অন্যান্য পদার্থ কি কি থাকে? কতগুলো কোশ্চেন হয়ে গেল? 30টা, তাই তো? 30টা হয়নি, 15টার মতো হয়েছে। আচ্ছা, ওপাশে দেখ কোষ প্রাচীর, ব্যাকটেরিয়া আর উদ্ভিদ কোষে বলা আছে, বারবার বলবো না, কি হবে বুঝে গেছিস? বাস, এই অবধি কেন রাখলাম বলতো এই অবধি? আর পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, এনার্জিটা আগে খরচ করে দিয়েছি, তাই তো রে? হ্যাঁ, নিয়েছি। যাই হোক, বাদ দে। কেন, কোথায়? আমি তো বাদ দিইনি কোথাও। কোথায় বাদ দিয়েছি? হ্যাঁ না, ওখানটা কোশ্চেন পাইনি, ওখানটা কোশ্চেন পাইনি। কোথায় কোনখানটা? এইখানটা তো এই বলায়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার এবং কুপাঙ্কিতটা আসতে পারে, বাট ওই জায়গাটা আমি অতটাও কোশ্চেন আনতে পারিনি, কারণ আমি যা যা কোশ্চেন দিয়েছি প্রত্যেকটা সলিড কোশ্চেন তৈরি করার জায়গায়। এখান থেকে কোশ্চেন আসবে না বলবো না ভাই, ভরসা নাই, দিলেও রিস্ক নিয়েছি। এই রিস্কটা না নেওয়া উচিত ছিল, বাট আমি কিছু কিছু রিস্ক তো আমাকে নিতেই হবে, নইলে আরো ভলিউম বাড়বে। কারণ এবার তো আমাকে একটু কনসাইজ করতে হবে, সেই কনসাইজটা যতটা তোদের রিস্ক ফ্যাক্টর জিরো করা যায়। কারণ এই জায়গা থেকে লাস্ট 20 বছরে না আইপিএমপি থেকে কোনো কোশ্চেন এসছে, না লিগ থেকে কোনো কোশ্চেন এসছে, সেট ক্লাস থেকে কোনো কোশ্চেন। তারপরে 20 বছর যারা ওই জায়গাটাকে ছয়নি, ওই যেটুকু জায়গা আমি বাদ দিয়েছি, আমার 20-30 বছরের কোশ্চেন ঘাটা আছে। ঘেটে আমি দেখেছি যে ওই জায়গাটা থেকে আজ পর্যন্ত কোনো রকমের না স্তম্ভমেলাও এসছে, না কারেক্ট ফলোইং এসছে, না রাইট কারেকশন এসছে, না ট্রু ফলস এসছে, না কোনো কিছু এসছে। ওই জায়গাটা পুরো বেকার আছে। কিন্তু আমরা কেন দিয়ে রেখেছিলাম যে তখন আসতে পারবে, মেটেরিয়ালটা তো আজকের নয়, মেটেরিয়ালটা থেকে তখন থেকে ড্রাইভ করার জন্য। কিন্তু লাস্ট 20 বছরে আমি ওখান থেকে কিছু পাইনি। ঠিক আছে, এবারে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কোশ্চেনের আকারে এসছে, যেটাই বাদ দেবে সেটাতেই মোড় দিই। বোঝাতে পেরেছি? এবারে আজকে অল্প দিলাম এই কারণে, তোদের গ্রুপেও বলে দিচ্ছি বা যারা আছে জেনে নে, বাকি পড়াগুলো কিন্তু আগের দিন কবে? শুক্রবারে পুরো রেডি করে আয়। আমি আগের দিন আর ফালতু বকবো না, কার আগের দিন আমি শুধু পড়া ধরবো, ক্লাসের বাইরে বার করবো, যারা ক্লাসে থাকবো তাদেরই পড়া। বোঝাতে পেরেছি? কারণ পড়াটা হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোদের গ্রুপে দিয়ে দিস, আর শুক্রবার দিন আমি নতুন কিছু পড়াবো না। শুক্রবার দিনে তোদের গ্রুপ আছে তো? গ্রুপে আছিস তো? ওদের গ্রুপে? হ্যাঁ, স্টুডেন্টদের গ্রুপে তুই আছিস? হ্যাঁ, তাহলে স্টুডেন্টদের গ্রুপে জয়েন করে দিবি। তুই অ্যাডমিন আছিস তো? ওকে জয়েন করিয়ে দে। আর বাকিদের ইনফরমেশনটা দিয়ে দে যে শুক্রবার দিন স্যার ফিজিক্সের যে কটা চ্যাপ্টার রয়েছে, যে কটা অঙ্ক পিছনে দেওয়া আছে, তার থেকে দুটো করে করতে দেবে সবাইকে। ঠিক আছে? যে পুরো চ্যাপ্টার হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু অঙ্ক করতে দেবে মানে তার উত্তর চাইলো না, মানে অঙ্কটা এসে অঙ্কটা নামিয়ে করে উত্তর মিলিয়ে দেখতে হবে। আমি পিছনে বসতে হবে, তোরাই বলবি ঠিক না বলুন, বলতে পারলাম উত্তর মেলালে হলো না, প্রসেস করেছে কিনা সে বলতে পারলাম।
আর এই বায়োলজির পড়াটা বাকি 1 ঘন্টা দেবো। আগের দিনে ফিজিক্স করাবো, অঙ্কগুলো, আর এই বায়োলজির পড়াটা হলো। তারপরে আমি নতুন পড়া পড়াবো। কারণ ফিজিক্সটা পুরো ড্যাম কাটছে, আমি বুঝতে পারছি না ফিজিক্সের তোমরা কোথায় গিয়ে ঠেকেছিস। ওই জন্য আমি চাপ কম রাখলাম। এই 3 দিনে ফিজিক্সের অঙ্কগুলোকে ভালো করে মাঝে দিনে আগে চ্যাপ্টারে যাবো, বা আজকে যে স্যারের থেকে বুঝে করে নিয়েছিস নিশ্চয়ই, আশা করতে পারি পড়া হয়ে গেছে। একটা চ্যাপ্টার মিডিলেই আরে প্রজেক্টটাই মোশন তো আমি কোনটা অ্যাটেন্ড হচ্ছে প্রজেক্টটাই মোশন তো ওটা তো আমি ধরছি না। হ্যাঁ শেষ হয়ে গেছে তো আজকে, তাহলে আবার কি আছে, কোন চ্যাপ্টারটা হবে? এটা না ওই ভিক্টর আর রিকভারি কোনটা ছিল যে যেটাই ছিলি না, যে যেটাই ছিলি সেটা বলবি, ঠিক আছে? বলেছিলাম স্যার, কিন্তু মানে অনেকেই বলছিল অনেকের যে চ্যাপ্টার গুলো হয়নি, তো স্যার বলছে আস্তে আস্তে আমি এগোচ্ছি, কারণ আর পেছনে দিতে চাই না। তো না আমি পেছনে ওটাকে আর একটু পরে করবো। 25-এর পরীক্ষাটা হলে, 25-এর পরীক্ষাটা হলে প্রচুর আবার তো ড্রপ হবে, তারা আসবে, তখন আবার তোদেরই সময় কাটাতে হবে। কি বলতো, এগোবি না, আবার একই জিনিস এখন দুবার, আবার তখন একবার। কি বললাম বুঝতে পারছি? একবার এখন, আর একবার এখন, আবার তখন। অতএব একই চ্যাপ্টার 3 বার বসতে বসতে কি হবে, বাকি চ্যাপ্টার গুলো তখন শর্টের মিনিটে শেষ হবে। অতএব এগোচ্ছি সেগুলো, পেছনে যা যা পড়ে থাকছে পরে আমি একেবারে শেষ করবো। বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম? কোনো কথা আছে? সব ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, কথাগুলো মনে রাখি। আজকে থেকে রুটিন করে ফেল, আর ভোর 5টায় উঠে পড়ো যদি বাঁচতে চাস। আর উঠে ওটা বলে দিস তাহলে, বুঝছিস?